হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পাইথনের একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে আমি একটা ফাইল বানিয়ে নিই, সেই ফাইলের মধ্যে আমরা কোড করি আজকে। এখানে আমি ডি ড্রাইভের মধ্যে আপাতত সেভ করে নিই, ইউআই ক্লাসের মধ্যে এখানে আমি জাস্ট কন্ডিশনস বলে নাম দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট আমাদের কখন কাজে লাগবে। দেখো, যেহেতু এখন সমস্ত কিছু অটোমেশন হচ্ছে, তো আমরা যেই সব কাজগুলো ম্যানুয়ালি মানুষে কোনো একটা কন্ডিশন চেক করছিল, যেমন ধরে নাও কেউ একটা ব্যাংকে গেছে টাকা তুলতে, এবার তার সে একটা প্রথমে রিসিপ্ট ফিল করে দিল যে আমি সাপোজ 10,000 রুপিস তুলবো। এবার সেই 10,000 রুপিস যে উইথড্র করবে, তার জন্য যে রিসিপ্টটা অ্যাকসেপ্ট করলো, সে কিন্তু আগে একটা চেক করবে। কি চেক করবে? যে তার অ্যাকাউন্টে আদৌ ব্যালেন্স আছে 10,000 রুপিস, বা এরকম আরো অনেক কিছু চেকিং আছে, যে তার কি আদৌ সেই অ্যাকাউন্টটা আছে, তার অ্যাকাউন্টে কোনো রকম ফ্রিজ হয়ে আছে, এগুলো সমস্ত কন্ডিশন গুলো কিন্তু সে ম্যানুয়ালি চেক করতো। কিন্তু এখন কি হচ্ছে, এখন আমরা আর কোনো মানুষের কাছে না গিয়ে এটিএম মেশিনের কাছে যাচ্ছি টাকা তুলতে। তখন কি হবে? তাহলে এটিএম মেশিনটাকে কিন্তু সেই কন্ডিশন গুলো চেক করতে হবে। তাহলে এরকম টাইপের কন্ডিশনস কিভাবে কোনো একটা মেশিন চেক করবে, সেই জিনিসটা আমরা দেখবো। আর একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও তুমি মাধ্যমিকের জন্য ফর্ম ফিল আপ করছো। এবার সাপোজ মাধ্যমিকের এজ লিমিট হচ্ছে যে 16 ইয়ার্স এর অ্যাবাভ হলে তবেই তুমি মাধ্যমিক এক্সাম দিতে পারবে। তাহলে কি এখন যখনই অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তাহলে কি তোমাকে কম্পিউটারকে চেক করতে হবে যে তোমার এজ 16 ইয়ার্স এর অ্যাবাভ কিনা। সেই চেকিং গুলো আমরা কিভাবে করব, সেগুলো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখবো। সাপোজ আমি মাধ্যমিকের এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করছি। এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এজ বলে, এজ ইকুয়াল টু আমি ইনপুট নিয়ে নিচ্ছি ইন্ট। আমরা অলরেডি আগের চ্যাপ্টারে দেখেছি কিভাবে ইনপুট নেব। ইন্ট ইনপুট ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দিচ্ছি এন্টার ইওর এজ। এই লেখাটা তোমরা নিজেদের মতো লিখে নিতে পারো, অলরেডি আমরা দেখেছি সেটা। এবার আমি চেকিংটা করব যে এজ যেটা ইনপুট করেছি সেটা কি অ্যাবাভ 16 না কিনা। তাহলে এটা চেকিংটা এইভাবে করতে হয়। ইফ, এখানে স্পেস দিতে পারো, একটা ব্র্যাকেট দিতে চাইলে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 16, যদি এজ 16 থেকে বড় কিংবা সমান হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু আমি সাইন দিয়েছি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 16 যদি হয়, তাহলে কি করব, আমাকে একটা কোলন দিয়ে নিচের লাইনে লিখতে হবে। আচ্ছা, এখানটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে পাইথনের, সেটা হচ্ছে ইন্ডেন্টেশন। আচ্ছা, ইন্ডেন্টেশনের পার্টটা আমি একটু পরে আসছি, আমি আগে এই কন্ডিশনটা দেখিয়ে দিই। ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 16 যদি হয়, তাহলে আমি বলবো যে এলিজিবল ফর মাধ্যমিক, না হলে আমি বলবো নট এলিজিবল ফর মাধ্যমিক। ঠিক আছে? তাহলে আমি কন্ডিশন দিয়ে দিয়েছি ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 16, আমি এখানে প্রিন্ট করব প্রিন্ট এলিজিবল ফর মাধ্যমিক। যদি না হয় তখন কি হবে, তখন আমাকে লিখতে হবে এলস, আবার কোলন দিয়ে নিচের লাইনে এসে লিখবে প্রিন্ট নট এলিজিবল ফর মাধ্যমিক। ঠিক আছে? এটাকে আমি সেভ করলাম, এবার রান করছি। দেখো বলছে এন্টার ইওর এজ, আমি মেবি দিলাম 23, বলছে এলিজিবল ফর মাধ্যমিক। আমি যদি আবার রান করি, আমি এজ দিচ্ছি এবার 15, সাপোজ 16 এখনো হয়নি, তাহলে বলছে নট এলিজিবল ফর মাধ্যমিক। মানে 16 এর নিচে যা দেবো বলবে নট এলিজিবল, যদি 16 উপরে দিই তাহলে বলবে এলিজিবল। এবার আমি যে জিনিসটা বলছিলাম সেই জায়গাটাতে আবার ফিরে আসি। সেটা হচ্ছে আমি এখানে একটা কথা বলছি ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন জিনিসটা কি? যেমন আমি এখানে ইফ, এটা হচ্ছে ইফ একটা স্টেটমেন্ট। আমি এবার যদি এই কন্ডিশনটা সাকসেস হয়, তাহলে ইফ স্টেটমেন্টের মধ্যে আমি একটা লাইন লিখেছি যে এলিজিবল ফর মাধ্যমিক। এখানে একটা জায়গায় 10টাও লাইন হতে পারে, 100টাও লাইন হতে পারে, ডিপেন্ডিং অন দা প্রোগ্রাম, যে আমি কিসের উপর প্রোগ্রাম করছি। এবার যতগুলোই লাইন লিখবো সেটা আমাকে একটা ব্লকের মধ্যে ঢোকাতে হবে, একটা, এটাকে বলা হয় ইফ ব্লক। ঠিক আছে? যখনই কোনো একটা ব্লকে ঢোকাবো, আমাকে কি করতে হয়, এখানটা দেখো আমি একটুখানি ভেতরে ঢুকিয়ে লিখেছি। কি করেছি,
এখানে নরমালি আমি পরের লাইনে এখান থেকে স্টার্ট করে দিইনি শুরু থেকে, এখানে একটা ট্যাব দিয়ে তারপরে লেখাটা স্টার্ট হয়েছে। এখানে কিন্তু মাথায় রাখবে স্পেস নয়, এখানে ট্যাবই দিতে হবে, ঠিক আছে? কিবোর্ডে যেটা ট্যাব বাটন আছে সেখান থেকে তোমাদের ট্যাব দিতে হবে, ট্যাব দিয়ে তোমাকে ভেতরে ঢোকাতে হবে। ট্যাব দিয়ে ভেতরে ঢুকিয়ে আমরা যা যা লেখা সেগুলো লিখবো। এবার যদি আমার নেক্সট আরেকটা লাইন লিখতে হয় তাহলে আমি আবার নেক্সট লাইনটাও কিন্তু ট্যাব দিয়ে শুরু হবে। হ্যাঁ, এবার যখন আমার ইফটা কমপ্লিট হয়ে গেল তখন দেখো আমি আবার বেরিয়ে চলে এলাম, এলসটা কিন্তু আর ট্যাবের মধ্যে নেই, এলসটা আবার বেরিয়ে গেছি। এবার এলস এর মধ্যে যতটা লিখবো সেটা আবার কিন্তু ট্যাব দিয়ে লিখতে হবে, ঠিক আছে? এটাকে বলা হয় ইন্ডেন্টেশন। আচ্ছা, এখানে কিন্তু একটাই ট্যাব দেবে, একটা ট্যাব মানে বাই ডিফল্ট হচ্ছে নরমাল 5টা স্পেস, এগুলো কেউ ম্যানুয়ালি কিন্তু কখনো 5খানা স্পেস দিতে যাবে না, ঠিক আছে? জাস্ট একটা করে ট্যাব দেবে। আর তোমরা যদি এরকম, আমি যেমন এখানে আইডেল ইউজ করছি, আইডেল বা কোনো একটা তোমরা আইডি ইউজ করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার এই ট্যাবগুলো অটোমেটিকও নিয়ে নিতে পারে, যেমন আইডেলে অটোমেটিক নিয়ে নেয়, ঠিক আছে? ম্যাক্সিমাম যেসব আইডি গুলো আছে তোমার এই ট্যাবগুলো অটোমেটিক, তুমি যদি এখানে সিনট্যাক্সটা ঠিক লেখো, ইফ কন্ডিশন দিয়ে কোলন দিয়ে এন্টার মারো, সাথে সাথে অটোমেটিক ট্যাবটা নিয়ে নেবে। হ্যাঁ, আমি যদি বাই চান্স কোলন দিতে ভুলে যাই এখানে, তাহলে কিন্তু আমার ট্যাবটা নেবে না। আমি যদি কোলন দিয়ে তারপরে এন্টার মারি, অটোমেটিক এখানে আমার ট্যাব নিয়ে নেবে। এটা হচ্ছে জাস্ট আইডি এর ফিচার। আর যদি নাও নেয় তোমাকে ম্যানুয়ালি দিয়ে দিতে হবে ট্যাবটা, ঠিক আছে? এই অবধি বোঝা গেছে? এবার আমি এখানে এই কন্ডিশনটার সাথে আরো কন্ডিশন মার্জ করব। আমি বলছি মাধ্যমিক পরীক্ষার জন্য এলিজিবল তারাই হবে যারা 16 এর থেকে বেশি হবে তার এজ, এবং আরো একটা কন্ডিশন আমি অ্যাড করব এখানে, এবং তার এজটা 25 এর থেকে কম হবে। মেবি আমরা লিমিট দিয়ে দিলাম যে 16 থেকে 25 অবধি যাদের এজ তারাই দিতে পারবে। তাহলে এখানে কিন্তু আমার দুটো কন্ডিশন, কি 16 এর থেকে বেশি হবে এবং 25 এর থেকে কম হবে। তখন আমি কি করব, এন্ড কন্ডিশন দেবো। তাহলে আমার কন্ডিশনটা এইভাবে দিতে হবে, ইফ এজ গ্রেটার দ্যান 16, যেরকম দিয়েছি গ্রেটার দ্যান ইকুয়াল টু 16, এন্ডটা দিতে হয় নরমালি এখানে এন্ড লিখ, ঠিক আছে? এন্ড, হ্যাঁ, এটা হয়তো তোমরা কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে একটু কনফিউজ হয়ে যেতে পারো, কারণ যদি তোমরা সি বা জাভা করে থাকো তাহলে দেখবে সেখানে আমাদের ডাবল এম্পারসেন্ট দিতে হয়, কিন্তু পাইথনে ডাবল এম্পারসেন্ট দেবে না, জাস্ট নরমালি এন্ড লিখবে। এন্ড এজ লেস দ্যান ইকুয়াল টু 25, এজ তাহলে 16 থেকে 25 এর মধ্যে হলে তবে আমি লিখলাম এলিজিবল ফর মাধ্যমিক, যদি না হয় এলসে নট এলিজিবল ফর মাধ্যমিক। এবার কিন্তু আমার ঠিক আছে প্রোগ্রাম। এবার যদি আবার আমি রান করি, এটাকে রানে গেলাম, রান মডিউল, আমি এজ দিলাম সাপোজ 13, অবভিয়াসলি আমার আসবে নট এলিজিবল, কারণ এখনো 16 হয়নি। আমি যদি আবার রান করি, এবার আমি দিচ্ছি 16 এর উপরে কিছু একটা দিলাম, 22 দিলাম, তাহলে বলছি এলিজিবল, ঠিক আছে? কারণ এটা 16 থেকে 25 এর মধ্যে। আবার আমি যদি রান করি, এটাকে দিচ্ছি আমি 25 এর উপরে দিচ্ছি, আমি 26 দিলাম বা 30 দিয়ে দিলাম, যে কোনো নাম্বার অ্যাবভ 25, যে কোনো নাম্বার তোমরা দিতে পারো, ঠিক আছে? তাহলে আবার বলছে নট এলিজিবল। মানে দেখো, আমি যদি 16 থেকে 25 এর মধ্যে দিচ্ছি তবে আমাকে বলবে এলিজিবল, না হলে 16 এর নিচে দিলেও বলবে নট এলিজিবল, আবার 25 এর উপরে দিলেও বলবে নট এলিজিবল। ক্লিয়ার? সেম ভাবে আমাদের যদি অর কন্ডিশন ইউজ করতে হয় তাহলে আমরা এখানে এন্ড এর জায়গায় অর লিখবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু অন্যরকম আরেকটা, এই হচ্ছে আমাদের ইফ এলস এর ব্যাপার। ইফ দিয়ে আমি এলস দিতে পারি, হ্যাঁ, এলসটা নট ম্যান্ডেটরি। আমি যদি আবার এন্ডেই গেলাম, আমাকে যে এলস দিতে হবে তার কোনো ব্যাপার নেই, আমি এলস নাও দিতে পারি। আমি যদি এলস না দিই তাহলে এলস এর কাজটা হবে না বেসিক্যালি। খালি ইফ আমি বলেছি যে যদি 15 থেকে বা 16 থেকে 25 এর মধ্যে তাহলে বলবে এলিজিবল ফর মাধ্যমিক, তাহলে আমাকে বলে দেবে এলিজিবল ফর মাধ্যমিক। কিন্তু যদি না হয় তাহলে আমাকে কিছুই আউটপুট দেবে না, ঠিক আছে? কিন্তু আমি যদি আউটপুট চাই, ডেফিনেটলি একটা এলস ব্লক এখানে আমি দেব। ওকে, এবার আরেকটা ভেরিয়েশন আছে এখানে। আমরা বেসিক্যালি দুটো ভেরিয়েশন দেখলাম, একটা হচ্ছে নরমাল একটা কন্ডিশন দেওয়া, এবং আমি মাল্টিপল দুটো কন্ডিশন দিলাম। এখানে এরকম ভাবে তোমরা 3-4টে কন্ডিশনও অ্যাড করতে পারো, এন্ড দিয়ে বা অর দিয়ে, যেরকম ভাবে দরকার তোমাকে সেটা বুঝে তোমাকে কন্ডিশনটা অ্যাড করতে হবে। এবার আরেকটা ভেরিয়েশন দেখবো। এবার আমি এজ নেব না, সাপোজ আমি একটা মার্কস ইনপুট নেব। মার্কস ইনপুট নিয়ে আমি গ্রেড বার করব, ঠিক আছে? আচ্ছা, গ্রেড বার করার আগে আমি আরেকটা ভেরিয়েশন করে দিই, এইরকম টাইপেরই। আমি ইনপুট নেব এবার মার্কস, এন্টার ইউর মার্কস, ঠিক আছে? এবার এখানে আমি এক্সপেক্ট করব 0 থেকে 100 এর মধ্যে কোনো একটা মার্কস এখানে ইনপুট করা হবে।
এবার আমি চেক করব কি যে স্টুডেন্টটা পাস করেছে না ফেল করেছে, জাস্ট এইটুকু। তাহলে আমি দিচ্ছি ইফ মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু, যদি সাপোজ আমি 40 পাস মার্ক রাখছি, ঠিক আছে, ইফ মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, তাহলে আমি লিখবো প্রিন্ট পাস, বেরিয়ে আসবো, বাইরে এসে লিখবো এলস, আবার কোলন দিয়ে ভেতরে ঢুকবো, লিখবো প্রিন্ট ফেল। ঠিক আছে, মার্কস চাইছে, আমি দিলাম 55, অবভিয়াসলি পাস। আবার যদি এটাকে রান করি, আমি দিলাম এবার সাপোজ 20, মানে অবভিয়াসলি ফেল, লিখছে। কিন্তু এবার আমি চাইছি দুটো কন্ডিশন নয়, মানে আরো বেশি কন্ডিশন অ্যাড হবে। কখন? আমি যদি এটাকে পাস ফেল শুধু না দেখে আমি যদি গ্রেড চাই, যে আমাদের গ্রেড এ পেয়েছে, গ্রেড বি পেয়েছে, গ্রেড সি, তাহলে দেখো অনেকগুলো কন্ডিশন আসবে। সেটা কিভাবে করব? সাপোজ আমি এরকম করতে চাইছি, যদি তার মার্কসটা ধরে নিচ্ছি আমি এটা একটাই সাবজেক্টের মার্কস, ঠিক আছে, এটা যদি মাল্টিপল সাবজেক্ট হয়, মাল্টিপল সাবজেক্ট নিয়ে আমরা পার্সেন্টেজ করেও বের করে নিতে পারি। আমি ধরে নিচ্ছি একটাই সাবজেক্টের মার্কসের উপর আমি গ্রেড বার করছি। আমি এখানে মার্কস কে ইনপুট নেব, মার্কস ইকুয়াল টু ইনপুট এন্টার ইউর মার্কস। ঠিক আছে, এবার কন্ডিশন দেবো। ফার্স্ট কন্ডিশন যেরকম হবে, কারণ আমি গ্রেড চেক করতে চাইছি, তো ফার্স্ট কন্ডিশন দেব যে ইফ সাপোজ আমি গ্রেডটা এরকম চাইছি যে 80 এর উপর গেলে এ পাবে, 60 এর উপর গেলে বি পাবে, আর 40 এর উপর গেলে সি পাবে, আর যদি তাও না হয় তার মানে ফেল। তাহলে ফার্স্ট কন্ডিশন দেবো ইফ মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, মার্কস যদি 80 থেকে বেশি হয়, তাহলে কি হবে? এবার আমার ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকে আমি দেবো কি প্রিন্ট, যদি 80 এর উপরে যায় তাহলে প্রিন্ট গ্রেড এ। যদি না হয় আমি বেরিয়ে আসলাম, যদি না হয় তখন আমাকে দিতে হয় এলসিফ। এলসিফ মানে যেগুলো আমরা অলরেডি অন্যান্য ল্যাঙ্গুয়েজে যদি তোমরা জেনে থাকো, তাহলে আমরা সেখানে দিয়েছি এলসিফ, মানে যদি এটা না হয় তাহলে আবার চেক হবে। পাইথনে সেটাকে লিখতে হয় এলিফ, ELIF, এলিফ মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 60, মার্কস যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 হয় তাহলে প্রিন্ট করব গ্রেড বি। যদি সেটাও না হয় আবার চেক করব এলিফ। তাহলে কি, প্রথমে আমি চেক করলাম 80 এর উপর কিনা, যদি হলো তো ভালো, যদি 80 এর উপর না হয় তাহলে আমার নেক্সট কন্ডিশন চেক হবে। নেক্সট কন্ডিশন কি হলো? আচ্ছা 80 এর উপর তো নয়, তাহলে 60 এর উপরে, যদি 60 এর উপরে যায় তাহলে অলরেডি আমি দেখে নিয়েছি 80 এর উপরে নয়, তার মানে নিশ্চয়ই নাম্বারটা 60 থেকে 80 এর মধ্যে, তখন আমি দিচ্ছি গ্রেড বি। যদি সেটাও না হয় তাহলে আবার চেক করছি এলিফ মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, যদি অ্যাটলিস্ট 40 এর উপরও হয় তাহলে আমি বলবো কি প্রিন্ট গ্রেড সি। যদি এগুলো কোনোটাই না হয় তাহলে আমি লাস্টে গিয়ে লিখবো এলস প্রিন্ট ফেল। ঠিক আছে, এটাকে রান করে দেখা যাক। দেখো আমি মার্কস দিলাম সাপোজ 45, মানে এটা কিন্তু 40 থেকে 60 রেঞ্জে আসছে। ঠিক আছে, তার মানে হচ্ছে গ্রেড সি। আচ্ছা আমি যদি আবার রান করি, এবার আমি দিচ্ছি 100, মানে সেটা কিন্তু 80 এর উপর চলে যাচ্ছে, তাহলে 80 এর উপর যে কোনো নাম্বার গেলে আমার কিন্তু এখানে দেবে গ্রেড এ। আচ্ছা এখানে একটা প্রবলেমও আছে, দেখো আমি যদি এবার দিই, আরেকবার রান করছি, আমি যদি এবার এখানে দিচ্ছি 110, 110, এবার 110 তো হতে পারে না, তবুও আমাকে গ্রেড এই দেবে, কারণ আমার প্রোগ্রাম অনুযায়ী আমি কি বলেছি যে যদি 80 এর উপর চাই তাহলে গ্রেড এ দেবে। তাহলে 110 দিয়েছি, সেটাও তো ওর কাছে 80 এর উপরেই, তাহলে গ্রেড দিচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানটায় আরেকটা কন্ডিশন অ্যাড করে দিতে হবে, ইফ মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 and less than and marks
লেস দ্যান ইকুয়াল টু 100। এবার যদি আমি এটাকে রান করি দেখতে পাবো এবার 110 তে আমাকে বলছে গ্রেড বি। কেন গ্রেড বি দিচ্ছে? কারণ দেখো আমি কি করেছি, বলেছি মার্কস 80 থেকে উপরে আর 100 এর থেকে নিচে হলে বলছি গ্রেড এ। তারপরে চেক করছি 60 থেকে উপরে, তাই এবার তো আর আমি আপার লিমিট দিলাম না, তাহলে দেখো এবার কিন্তু ও বলবে যে আচ্ছা তাহলে 60 থেকে উপরে আমি দিয়েছি কত 110, তো অবভিয়াসলি সেটা গ্রেটার দ্যান 60, তাই জন্য আমার গ্রেড বি দিয়ে দিচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এখানেও একটা কন্ডিশন দিতে হবে, এন্ড মার্কস লেস দ্যান ইকুয়াল টু 8, লেস দ্যান শুধু দেবো লেস দ্যান 80, কারণ উপরটা লেস দ্যান ইকুয়াল টু দিয়েছি তাই জন্য এটা লেস দ্যান 80 দিলাম। সেম ভাবে আমাকে এখানেও দিতে হবে, এন্ড মার্কস লেস দ্যান 60, তা না হলে এবার আমি দেবো ফেল। ঠিক আছে, এইবার দেখো আমি যদি রান করি, আমি এবার যদি 110 দিই বলছে ফেল। এবার কারণ কি, কারণ হচ্ছে কোনটাই ম্যাচ করেনি, এলসে গিয়ে আমাকে ফেল দিয়ে দিয়েছে। কিন্তু এখানেও দেখো আমাকে অ্যাকচুয়ালি দেওয়ার দরকার কি, এখানে আমার আসা উচিত ইনভ্যালিড মার্ক। তার জন্য আমি এবার এখানটা গিয়ে আরেকটুখানি মডিফাই করি। কি করব, এখানে আরেকটা আমি এলসিফ ঢুকিয়ে দেবো, মানে এলিফ আর কি, পাইথনে যেটা এলিফ মার্কস গ্রেটার দেন 0, 0 থেকে বেশি পাচ্ছি, গ্রেটার দেন ইকুয়াল টু 0 করি, এন্ড মার্কস লেস দেন 40, তাহলে আমি লিখবো ফেল। এই লাইনটা তাহলে আমার উপরে যাবে। আর যদি এটাও না হয় তার মানে কি আমি মার্কসটা ভুল দিয়েছি, আইদার 0 থেকে কম দিয়েছি বা 100 এর থেকে বেশি দিয়েছি। এলসে গিয়ে আমি প্রিন্ট করাবো ইনভ্যালিড মার্কস, এইটা হবে আমার প্রপার আউটপুট। এবার দেখো রান করছি, আমি যদি এখানে 110 দিই আমার আসছে ইনভ্যালিড মার্কস। আমি যদি আবার রান করি, এখানে আমি 85 দিলাম, 85 মানে আমার ফার্স্ট রেঞ্জে পড়ছে, তাহলে গ্রেড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট। এতগুলো ভ্যারিয়েশন আছে পাইথনে, এবার তোমাদের যেরকম দরকার তোমরা সেভাবে করে করতে পারো। আমি একটা ছোট্ট প্রোগ্রাম করে দেখালাম, জাস্ট ডেমনস্ট্রেট করলাম যে কন্ডিশনাল স্টেটমেন্ট পাইথনে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। আচ্ছা, এখানে আমি একটা নোট দিয়ে রাখছি যে তোমরা যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ করে এসছো, ধরে নাও জাভা বা সি যদি করে এসে থাকো, তাহলে তোমরা দেখবে যে সেখানে আমরা সুইচ কেস বলে একটা জিনিস পড়েছিলাম, সেটাও কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে পড়তো বেসিক্যালি। এখানে কিন্তু পাইথনের সুইচ কেসের কোনো কনসেপ্ট নেই। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই অবধি রাখছি, আবার আমি নেক্সট লেসন নিয়ে চলে আসছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।